আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে চীনের কোন স্কলারশিপগুলো বিপজ্জনক। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে আসতে চায়, বাট চীনে কিন্তু অসংখ্য স্কলারশিপ আছে। এত এত স্কলারশিপের ভিতরে কোন স্কলারশিপগুলো বিপজ্জনক, কোন স্কলারশিপ নিয়ে চীনে পড়ালেখা করতে আসলে সেই স্কলারশিপগুলো ধরে রাখা কঠিন, আপনি ওই ধরনের স্কলারশিপগুলোকে অ্যাভয়েড করবেন, এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি খোলামেলা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি যারা চীনে পড়ালেখা করতে ভবিষ্যতে আসবেন বা বর্তমানে পড়ালেখা করতে আসতে আগ্রহী, আপনারা এই ভিডিওটি থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যে তথ্য নিয়ে আপনি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, যাতে বাংলাদেশ থেকে চীনে আসার আগেই আপনি ব্যাপারগুলো নিয়ে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিয়ে দেন আপনি চীনে আসতে পারেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আমি গত 7 বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করছি। এই অ্যাডমিশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে একটা ইউনিভার্সিটি যখন স্টুডেন্টরা যায়, যখন সেই ইউনিভার্সিটির স্কলারশিপ এবং স্কলারশিপের কন্ডিশনগুলো যখন ফেস করে, তখন মোটামুটি বোঝা যায় যে এই স্কলারশিপগুলো বা এই ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টের জন্য কতটুকু ফ্রেন্ডলি। তো গত 7 বছরে প্রায় 120টা ইউনিভার্সিটিতে আমি স্টুডেন্ট দিয়েছি, বা 20টা ইউনিভার্সিটিতে প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে আমি অ্যাডমিশন করাইছি। প্রতি বছর প্রায় 500-600 স্টুডেন্টকে অ্যাডমিশন করাই। তো এই যে একটা বড় অংশ স্টুডেন্ট যখন চীনে আসে আমার মাধ্যমে বা চীনের বিভিন্ন ইউনিভার্সিটি পড়ালেখা করছে, এদের সাথে যখন প্রতিনিয়ত যোগাযোগ হয় বা স্টুডেন্টদের সাথে যখন কথা হয়, দেখা যাচ্ছে যে হয়তো একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট পড়ালেখা করতে আসে, সেখানে ইউনিভার্সিটি হুঠাৎ স্কলারশিপ চেঞ্জ করে দিচ্ছে। অনেক ইউনিভার্সিটি আছে যে স্কলারশিপ নিয়ে স্টুডেন্ট আসতেছে, ওই স্কলারশিপটা তার জন্য বিপজ্জনক, বা হয়তো ওই স্কলারশিপ নিয়ে তার আসা উচিত হয়নি। এই বিষয়গুলো দিয়ে অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে পরামর্শ দেওয়া যে কোন স্কলারশিপগুলোতে আমাদের স্টুডেন্টরা চীনে পড়ালেখা করতে এসে মোটামুটি সাফার করতেছে, এবং কোন স্কলারশিপগুলো নিয়ে পড়ালেখা করতে এসে স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলবো আপনাদের সাথে। প্রথম কথা হচ্ছে, দেখেন চীনে অনেকগুলো স্কলারশিপ আছে। আমি যদি সব স্কলারশিপ বলতে চাই, এক ভিডিওতে আসলে এক্সপ্লেন করা সম্ভব না। আমি শর্টকাটে কিছু বোঝানোর চেষ্টা করব, এতেই আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, চীনে যে সরকারি স্কলারশিপগুলো আছে, যেগুলো হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সিএসসি টাইপ এ, সিএসসি টাইপ বি, এইগুলো স্কলারশিপ যেগুলোকে বলা হয়, এই ধরনের স্কলারশিপে কিন্তু কোনো ধরনের রিস্ক নাই, কারণ এটা হচ্ছে সরকারি স্কলারশিপ। এই ধরনের স্কলারশিপগুলো নিয়ে যারা পড়ালেখা করতে আসে এখানে, স্কলারশিপটা মোটামুটি ন্যূনতম একটা কন্ডিশন থাকে, সেই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারলেই মোটামুটি স্কলারশিপটা ধরে রাখা যায়। যেমন ধরেন, আমি হচ্ছে সিএসসি টাইপ বিতে মাস্টার্সে পড়াশোনা করি এখানে। সো আমি মাস্টার্সে পড়াশোনা করছি, আমার কন্ডিশনটা হচ্ছে আমাকে এখানে পাস ফেলের কোনো সম্পর্ক নাই। আমাকে জাস্ট আমার কোর্স শেষ হওয়ার আগে অ্যাটলিস্ট 2টা রিসার্চ পেপার আমাকে পাবলিশ করতে হবে, নিয়মিত ল্যাব অ্যাটেন্ড করতে হবে। এটাই হচ্ছে আমার কন্ডিশন, এর বাইরে আমার আর কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাজ ইউজুয়ালভাবে এরকমই দেওয়া থাকে, কারণ এখানে মাস্টার্স প্রোগ্রামে তো তেমন কোনো রেগুলার ক্লাস হ্যান ত্যান এই ধরনের বিষয় দিয়ে থাকে না। মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম পুরোপুরি রিসার্চের উপরে। সো আমি কতটুকু ল্যাব অ্যাটেন্ড করতে পারছি, আমার রিসার্চের অগ্রগতি কতটুকু, আমার যে সুপারভাইজার আন্ডারে আমি কাজ করছি সে আমাকে যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো আমি ঠিকঠাক করছি কি না, এই অগ্রগতি অ্যানালাইসিস করে মোটামুটি স্কলারশিপগুলোর ইভ্যালুয়েশন হয়। তবে একটা জিনিস কি, পৃথিবীর কোনো দেশই ভাই আনকন্ডিশনাল স্কলারশিপ দেয় না, ইভেন চায়নাও দেয় না। এখন এটা অনেক ক্ষেত্রে আমরা বলি আনকন্ডিশনাল, বাট আনকন্ডিশনাল বলে কোনো স্কলারশিপ পৃথিবীতে নাই। প্রত্যেকটা স্কলারশিপের একটা নির্দিষ্ট কন্ডিশন আছে। হয়তো কোনো একটা স্কলারশিপের কন্ডিশন কঠিন, কোনো একটা স্কলারশিপের কন্ডিশন হয়তো সহজ। এখন স্টুডেন্টকে কী করতে হবে, অ্যানালাইসিস করার পরে যেই কন্ডিশনটা তার কাছে সহজ মনে হবে সেই সহজ কন্ডিশনে আসবে, যেই কন্ডিশনটা তার কাছে কঠিন মনে হবে সেই কন্ডিশনটাকে সে অ্যাভয়েড করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। প্রথম কথা বলি, প্রথমে আমি ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে কথা বলবো। ডিপ্লোমা প্রোগ্রামে যে স্টুডেন্টগুলো চীনে পড়ালেখা করতে আসবেন, আপনাদের কিন্তু এখানে 3 ক্যাটাগরি স্কলারশিপ আছে। একটা হলো টিউশন হোস্টেল ফ্রি, মান্থলি 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি। একটা হচ্ছে টিউশন আর হোস্টেলটা ফ্রি, আর একটা হচ্ছে অনলি টিউশনটা ফ্রি, হোস্টেলের ভাড়া পে করতে হয় বছরে হয়তো 10 থেকে 15 হাজার টাকা বা 20-30 হাজার টাকা বাৎসরিক হোস্টেল ভাড়া পে করতে হয়। এরকম স্কলারশিপ কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য আছে এখানে। মানে বাংলাদেশ থেকে যারা এসএসসি ভোকেশনাল দাখিল পাস করে চীনে ডিপ্লোমা করতে আসে, তাদের জন্য এই রকম স্কলারশিপ আছে। টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, মান্থলি স্টাইপেন্ড 10 থেকে 12 হাজার টাকা। আর একটা স্কলারশিপ আছে টিউশন হোস্টেল দুটোই ফ্রি। আবার আর একটা স্কলারশিপ আছে অনলি টিউশনটা ফ্রি, হোস্টেলের ভাড়া 20 থেকে 30 হাজার টাকা। এর ভেতরে ডিপ্লোমা প্রোগ্রামের কোনো স্কলারশিপটাই বিপজ্জনক না। তবে স্পেসিফিকভাবে কিছু প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক যে স্কলারশিপগুলো দেওয়া হয়, কিছু প্রতিষ্ঠানে এরকম রুলস থাকে যে আপনাকে প্রথম বছর এইচএসকে 4টা কমপ্লিট করতে হবে, কারণ চীনের ডিপ্লোমা প্রোগ্রামটা 3 বছরের কোর্স। এই 3 বছরের কোর্সের ভিতরে
আপনার প্রথম 1 বছর হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখায়, পরের 2 বছর হলো মেজর করায়। প্রথম 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ, পরের 2 বছর মেজর করায়। এখন ওই যে প্রথম 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ করলেন, চীনে কিছু সংখ্যক স্কলারশিপ এবং কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা এই 1 বছরের ল্যাঙ্গুয়েজ করার পরে স্টুডেন্ট যদি HSK4 কাভার করতে না পারে, তাহলে স্টুডেন্টকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় না, অথবা স্কলারশিপ কিন্তু ডাউন হয়ে যায়, অথবা স্টুডেন্ট মেজর শুরু করতে পারে না। এই ধরনের কিন্তু একটা বিষয়াদি এখানে রয়েছে। আপনাকে চেষ্টা করতে হবে ওই ধরনের স্কলারশিপ এবং ওই ধরনের ইনস্টিটিউটগুলোকে অ্যাভয়েড করার জন্য, যে ইনস্টিটিউটগুলোতে এই রিলেটেড সত্য আছে যে আপনাকে প্রথম বছর যে 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ করাবে, ওই 1 বছরের মধ্যে আপনাকে HSK4 মাস্ট বি কমপ্লিট করতে হবে, এই ধরনের যে সত্য আছে, এই ইউনিভার্সিটি স্কলারশিপ বা ওই ধরনের স্কলারশিপগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েডের জন্য এখন আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন আপনাকে এই ব্যাপারগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। সো এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগ রাখার পরে আমাদের সাথে পরামর্শ করবেন, আমরা আপনাকে চেষ্টা করব আমাদের আয়ত্তের ভিতরে যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কোলাবোরেশন আছে সেই প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সমস্যা আছে কিনা আমরা সেটা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেকেন্ড থিং আসেন ব্যাচেলর প্রোগ্রাম। ব্যাচেলর প্রোগ্রামে এখানে অনেক রকমের স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, মেয়র স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে আপনার এখানে প্রফেসরের আন্ডারে অনেক ধরনের স্কলারশিপ থাকে। এখন ব্যাচেলর প্রোগ্রামে যে অনেকগুলো যে স্কলারশিপ আছে, এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, একটা হলো প্রথম শ্রেণী যে স্কলারশিপটা, টিউশন হোস্টেল ফি, মান্থলি স্টাইপেন্ড, বাংলাদেশি টাকায় 15,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, এটা এক ধরনের স্কলারশিপ থাকে। দ্বিতীয় ক্যাটাগরি স্কলারশিপ থাকে হলো টিউশন আর হোস্টেল দুটোই ফ্রি দেওয়া থাকে। আর তৃতীয় শ্রেণীর স্কলারশিপটা থাকে হচ্ছে অনলি টিউশনটা ফ্রি দেওয়া হয় আর হোস্টেলের ভাড়াটা আপনাকে পে করতে হয়। সেটা বাংলাদেশি টাকায় 50,000 টাকা হইতে পারে, বছরে 60,000 টাকা হইতে পারে, হোস্টেলেরটা ইউনিভার্সিটি ওয়াইজ হোস্টেলের ভাড়াটা ডিপেন্ড করে। এই রকমের স্কলারশিপ এখানে ব্যাচেলর প্রোগ্রামদের জন্য আছে। এখন কথা হচ্ছে যে কোন স্কলারশিপটা বিপজ্জনক। প্রথমে আমি যে স্কলারশিপের কথা বলেছি আপনাকে, যেখানে হচ্ছে টিউশন হোস্টেল ফি, মান্থলি স্টাইপেন্ড দেয়, এই স্কলারশিপটা চীনে মোটামুটি একটু বিপজ্জনক। কেন বিপজ্জনক? যেটা হচ্ছে প্রথম শ্রেণী যে স্কলারশিপটা, যেখানে টিউশন হোস্টেল ফি, মান্থলি যে স্টাইপেন্ড প্রোভাইড করে, এই স্কলারশিপটা ধরে রাখাটা চীনে একটু কঠিন। কারণ ব্যাচেলর প্রোগ্রামে, শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামে উপবৃত্তি সহ যে স্কলারশিপটা প্রোভাইড করা হয় চীনে, এই স্কলারশিপে ধরে রাখার যে কন্ডিশনটা দেওয়া হয়, তুমুল কঠিন একটা কন্ডিশন দেওয়া হয়। উদাহরণ হিসাবে যদি আমি একটা ইউনিভার্সিটির কথা বলি, নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, এইখানে স্কলারশিপের সত্য হলো প্রথম বছর আপনাকে টিউশনটা ফ্রি দিল, হোস্টেলটা ফ্রি দিল, প্রতি মাসে মাসে 25,000 টাকা করে উপবৃত্তি দিল। দেওয়ার পরে আপনি সেকেন্ড ইয়ারে যখন উঠবেন, ওই যে ফার্স্ট ইয়ারের 2টা সেমিস্টার আপনি কমপ্লিট করলেন, ওই 2 সেমিস্টারের রেজাল্ট এক জায়গায় যোগ করে আপনার পুরো ডিপার্টমেন্টের ভিতরে বা পুরো আপনার ইয়ারমেট যারা থাকবে, ধরেন আপনার 4টা ডিপার্টমেন্ট আছে, 4টা ডিপার্টমেন্টে যতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, আপনার ইয়ারমেট যারা হচ্ছে আর কি, সব স্টুডেন্টগুলোকে এক জায়গায় যোগ করা হবে। করার পরে যারা টপ 10%-এর মধ্যে থাকবে, মানে 10% ভিতরে যারা থাকবে, তারা ওই সেম স্কলারশিপ নেক্সট ইয়ারেও পাবে। আর যারা 11 থেকে 40%-এর মধ্যে থাকবে, তাদেরকে অনলি টিউশনটা ফ্রি দেওয়া হবে। যারা 41 থেকে 80%-এর ভিতরে থাকবে, তাদেরকে 50% টিউশনটা ফ্রি দেওয়া হবে। আর যারা 81 থেকে 100 জনের ভিতরে চলে যাবে, তাদের টাকা দিয়ে পড়তে হবে, তাদের কোনো স্কলারশিপ থাকবে না। এই যে দেখেন উপবৃত্তি সহ যে স্কলারশিপটা, এটা ধরে রাখার কন্ডিশন, তাহলে বুঝতে পারছেন যে এই স্কলারশিপ ধরে রাখার কন্ডিশনটা তুলনামূলক একটু কঠিন। এখন এই যে কঠিন কন্ডিশন, তারপরও এটা তো বিপজ্জনক। এখন এই স্কলারশিপ নিয়ে আসবে কারা? এই স্কলারশিপ নিয়ে কাদের আসা উচিত? আসলে কাদের আসা উচিত? নাম্বার 1 হচ্ছে, দেখেন আপনি যদি তুখোড় মেধাবী হন, যে আপনি ওই লেভেলের মেধাবী, আপনার কনফিডেন্ট লেভেলটা ওই লেভেলের আছে, যে আপনি এখানে পড়ালেখা করতে আসার পরে যেই কন্ডিশনটা আমি বললাম, এই কন্ডিশন ফিল আপ করার মতো সামর্থ্য, একাডেমিক সামর্থ্য আপনার আছে, আপনি চলে আসেন, ওয়েলকাম, কোনো প্রবলেম নাই। সেকেন্ড অপশান হচ্ছে, যাদের ভাই বাজেট আছে, যে ধরেন আপনি উপবৃত্তি সহ একটা স্কলারশিপ নিয়ে আসলেন, বাট উপবৃত্তিটা কোনো কারণে সেকেন্ড ইয়ারে গিয়ে ডাউন হয়ে গেল, উপবৃত্তিটা ক্যান্সেল হয়ে গেল। এখন উপবৃত্তি যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনাকে স্কলারশিপ ডাউন হইলে, ধরেন আপনি উপবৃত্তি ক্যান্সেল হয়ে গেল, অনলি টিউশনটা ফ্রি পাইলেন, তাহলে তো আপনার উপবৃত্তি আগে বাতিল হইলো, হোস্টেলের ভাড়াটাও বাতিল হয়ে গেল। তাহলে কি আপনাকে হোস্টেলের ভাড়া পে করতে হবে, তারপরে পড়াশোনা করতে হবে। এখন ওই হোস্টেলের ভাড়াটা যাদের পরিবার থেকে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য আছে, উপবৃত্তি সহ স্কলারশিপটা হচ্ছে তাদের জন্য। আর যাদের পরিবার থেকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদের এই উপবৃত্তি সহ স্কলারশিপে আসা উচিত না, এবং তাদের জন্য স্কলারশিপটা বিপজ্জনক। ক্লিয়ার বোঝাতে পারছি আশা করি। আর ব্যাচেলর প্রোগ্রামের
সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যে স্কলারশিপটা রয়েছে, যেখানে টিউশন হোস্টেল ফ্রি দেয় অথবা অনলি টিউশনটা ফ্রি দেয়, এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে কন্ডিশন যেটা দেওয়া থাকে মোটামুটি সেটা অ্যাকসেপ্টেবল। বাট হাতে গোনা স্পেসিফিকভাবে দু একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো হয়তো অনলি টিউশনটা ফ্রি দেয় অথবা টিউশন হোস্টেল দুটোই ফ্রি প্রোভাইড করে। এরকম হাতে গোনা দু একটা ইউনিভার্সিটি আছে যারা এক্সট্রা মানে ইউনিভার্সিটির ফান্ড থেকে কিছু স্কলারশিপ প্রোভাইড করে, যেগুলো এক্সট্রিম লেভেলের কঠিন স্কলারশিপের কন্ডিশন দেওয়া থাকে। আপনি ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, বিকজ অফ ওই স্কলারশিপগুলোর একটা রিস্ক থেকেই যায়। ওই রিস্কটাকে মাথায় রেখে আপনাকে ওই ওই ইউনিভার্সিটির স্কলারশিপগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা হবে। কারণ চায়নাতে ইউনিভার্সিটির অভাব নাই, ইউনিভার্সিটির অভাব নাই। আপনি সব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি যে স্কলারশিপটা নিয়ে আসি সেটা স্কলারশিপ কতটুকু ঝুঁকিপূর্ণ, ওই স্কলারশিপ ধরে রাখার কন্ডিশন কেমন, আমার পরিবারের অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা স্কলারশিপ ছুটে গেলে পড়ালেখা করার মতো, অথবা আমি যে মানের শিক্ষার্থী আমি ওই স্কলারশিপ ধরে রাখার সামর্থ্য আমার আছে কিনা, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে দেন আপনাকে ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তাহলে আপনি এই বিপজ্জনক স্কলারশিপ, বিপজ্জনক ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন না নিলে আপনার মোটামুটি চীনে আসার জার্নিটা বা চীনে পড়ালেখার জার্নিটা একটু সহজ হবে। আদারওয়াইজ চীনে আসলেন, হয়তো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলেন, হয়তো ইউনিভার্সিটির কন্ডিশন অনেক বেশি কঠিন, তখন 1 বছর পড়ালেখা করার পর আবার আপনাকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, সহজ কন্ডিশনের কোনো একটা ইউনিভার্সিটিতে শিফট করে চলে যেতে হবে। এই ধরনের বিড়ম্বনায় কিন্তু আপনাকে পড়তে হবে। যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার একটা বড় অংশের স্টুডেন্ট চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, বাট আমরা দেখেছি যে স্টুডেন্টগুলো চীনে আসছে, একটা অংশ শিক্ষার্থী আছে তারা হয়তো একাডেমিক দিক দিয়ে ওই ইউনিভার্সিটির যে কন্ডিশন সেটা ফিল আপ করার মতো তাদের ক্যাপাবিলিটি নাই। অনেকের আছে দেখা যাচ্ছে ওই কন্ডিশন ছুটে গেলে তার পরিবার থেকে তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারবে না। এরকম কিছু সংখ্যক স্টুডেন্ট আমাদেরও ছিল। তো তাদেরকে কী করতে হয়েছে, 1 বছর পরে আবার বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে আমরা অন্য ইউনিভার্সিটিতে আবার শিফট করে দিয়েছি। এরকম বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু যারা নতুন শিক্ষার্থী আছেন আমি তাদের জন্য বলবো যে আপনি দেশ থেকে আসার আগেই ব্যাপারটা আরেকটু অ্যাডভান্স হয়ে যান। কারণ কি গত 2023 আর 24 দুটো ইনটেক গেছে চায়না এক্সপেরিমেন্টের উপরে। কোন বিশ্ববিদ্যালয় কী স্কলারশিপ দিবে, তার কন্ডিশন কী দিবে, কন্ডিশনগুলো কতটুকু ঝুঁকিযুক্ত, এগুলোর উপরে বিশ্ববিদ্যালয় একটা এক্সপেরিমেন্ট চালিয়েছে। এখন এই 25-26 ইনটেকে এসে হয়তো বা ইউনিভার্সিটিগুলো একটা ফিক্সড একটা কন্ডিশনে চলে আসছে, যার কারণে আপনি এখন দেশ থেকে জেনে বুঝেই আসতে পারবেন। যার কারণে আপনার এখন আর প্রবলেম নাই যে আপনি রিস্ক নিয়ে কোনো একটা স্কলারশিপে আসছেন কিনা বা বিপজ্জনক কোনো একটা ইউনিভার্সিটি স্কলারশিপে এসে যাচ্ছেন কিনা, এই ধরনের রিস্ক আর নাই। কারণ ইউনিভার্সিটিগুলো মোটামুটি তারা ফিক্স করে ফেলেছে তারা কী কন্ডিশন অ্যাপ্লাই করবে, তারা কী ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করবে, স্কলারশিপ কতটুকু বিপজ্জনক, এই ব্যাপারগুলো আগের থেকে আমরা জানতে পারছি। যার কারণে আর কোনো রিস্ক আমি দেখছি না। তবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি ধরেন ব্যাচেলর প্রোগ্রামে এখানে অ্যাডমিশন নিয়ে আসবেন, আপনি কম্পিউটার সায়েন্সে আসবেন বা সিভিলে আসবেন বা মেকানিক্যাল আসবেন বা যেই ডিপার্টমেন্টেই হোক, আপনি ওই ডিপার্টমেন্টে পড়ালেখা করার জন্য চীনের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিভিউগুলো আপনি চেক করবেন। যেমন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে রিভিউ তৈরি করছি, এখনও শেষ হয়নি, চলমান আছে। আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আমি এই রিভিউগুলো নিয়ে কাজ করছি, হয়ে গেলে আপনাকে প্রোভাইড করব। বাট এটার কিছু সত্য আছে, আমাকে নক করলে আমি সেটা প্রোভাইড করব আপনাদেরকে। সো এটা যখন আমি আপনাকে প্রোভাইড করব তখন আপনি ধরেন মেকানিক্যালে পড়বেন, মেকানিক্যালের জন্য আমি আপনাকে মেকানিক্যাল ইউনিভার্সিটিগুলো রিভিউটা প্রোভাইড করলাম, ওখানে সব ইউনিভার্সিটি দেওয়া থাকবে। ওই ইউনিভার্সিটিগুলো রিভিউগুলো আপনি চেক করার পরে আপনার কাছে যেই বিশ্ববিদ্যালয়টার কন্ডিশন সহজ মনে হবে, যেই স্কলারশিপটা আপনার কাছে সহজ মনে হবে, আপনি সেই বিশ্ববিদ্যালয়গুলো পছন্দ করবেন এবং ওই পছন্দসই ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এবং যেটা আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হবে ওই ইউনিভার্সিটি স্কলারশিপগুলোকে আপনি ওই পোস্টার দেখার পরে ওইখান থেকে আপনি অ্যাভয়েড করবেন। এটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ এক একজন স্টুডেন্ট এক এক রকম, এক একজনের পরিবারের সামর্থ্য এক এক রকম। এখন একটা স্কলারশিপ ধরলাম এই বিশ্ববিদ্যালয়ে একটা কন্ডিশন দিচ্ছে একটা স্কলারশিপ, সেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে, বাট আর একজনের জন্য সেটা নাও হইতে পারে। কারণ প্রত্যেকের পার্সপেক্টিভটা কিন্তু কারোর সাথে কারো কিন্তু মিল নাই, এক একজনের কিন্তু সিনারিওটা এক এক রকম। তো এখন আপনার পরিবারের অর্থনৈতিক সামর্থ্য, আপনি নিজে একজন শিক্ষার্থী, আপনার একাডেমিক অ্যাবিলিটি কতটুকু, আপনি আদৌ কতটুকু পড়ালেখা করেন, পড়াশোনার প্রতি আপনি কতটুকু ডেডিকেটেড, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। কন্ডিশনগুলোকে ভালোভাবে দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। এটা আপনার জন্য বেটার হবে আর কি। ঠিক আছে? তো এটার জন্য আমি বলবো আপনি যারা আমাদের থ্রুতে চীনে অ্যাডমিশন নিতে চান, আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরাই নিজেরাই স্টুডেন্টদেরকে
ইউনিভার্সিটি রিভিউ পিডিএফগুলো দিয়ে দিব, সেখানে ইউনিভার্সিটি রিভিউগুলো দেখার পরে তার যেই বিশ্ববিদ্যালয়টা ভালো লাগবে ওই ভালো লাগা ইউনিভার্সিটিগুলো নিয়েই আমরা তাকে অ্যাডমিশন নিয়ে দিব, এই ভালো লাগা ইউনিভার্সিটিগুলোতেই তাকে আমরা অ্যাপ্লিকেশন করে দেবো, যাতে সে তার মতো ইউনিভার্সিটিগুলোতে সে পড়ালেখা করতে পারে। এটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পরের স্টেজে আসি, লাস্টের স্টেজ, এটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য। যারা চীনে মাস্টার্স এবং পিএইচডি করতে আসেন, চীনে মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য তেমন কোনো ঝামেলা নাই। কারণ কি, যে মোটামুটি 80% ইউনিভার্সিটি আছে চীনে যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই স্কলারশিপগুলোর ভিতরে বেশিরভাগ 80% স্কলারশিপগুলো আছে যেগুলো মোটামুটি তেমন কোনো ঝুঁকি নাই, জাস্ট আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, ল্যাব অ্যাটেন্ড করতে হবে, তাহলে আপনি স্কলারশিপটা ধরে রাখতে পারবেন, তেমন কোনো অসুবিধা নাই। বাট কিছু কিছু ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে, মানে ইউনিভার্সিটি ফান্ড থেকে স্কলারশিপ প্রোভাইড করে, এই ধরনের কিছু ইউনিভার্সিটি আছে চীনে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য, যেই স্কলারশিপগুলো ঝুঁকিপূর্ণ, যেগুলোতে আপনাকে অন এভারেজ 80%-এর উপরে সিজিপিএ মেনটেন করতে হবে এবং আপনাকে ইয়ারলি একটা করে রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। এটা একটু ডিফিকাল্ট, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রিসার্চ পেপার নিয়ে কাজ করা হয়, রিসার্চ পেপারের কাজগুলো শেষ হয় না বা পাবলিশড হইতে টাইম লাগে, অথবা দেখা যাচ্ছে কোনো কারণে একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে গেছে, এরকম অ্যাক্সিডেন্টাল কারণে রেজাল্ট খারাপ হতেই পারে। তো এগুলো কারণে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে বিশেষ করে ইউনিভার্সিটি ফান্ড থেকে যে স্কলারশিপটা প্রোভাইড করে, এই ইউনিভার্সিটি ফান্ডের যে স্কলারশিপটা আছে, এই স্কলারশিপগুলোতে অনেক সময় দেখা যায় যে 80% মার্কস তুলতে হয়, আবার ইয়ারলি একটা করে রিসার্চ পেপার পাবলিশ করতে হয়। ওই ইউনিভার্সিটিগুলোকে আপনাকে পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তাহলে আপনার মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে তেমন কোনো অসুবিধা নাই। তো মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী যারা চীনে পড়ালেখা করতে আসবে, তারা অনেক বেশি ম্যাচিউর, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে হোক বা চীন থেকে হোক, তারা যেহেতু গ্র্যাজুয়েশনটা শেষ করে ফেলেছে, আমার মনে হয় তারা যথেষ্ট ম্যাচিউর এবং সে এই ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করে সে সিদ্ধান্ত নিতে পারবে, এরকম ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামে যে বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করেছেন, আপনার যদি কোনো সিলেকশনের লিস্ট থাকে আমাকে প্রোভাইড করেন, আমি আপনাকে বলে দিব যে এই ইউনিভার্সিটিগুলোতে কন্ডিশন নিয়ে কোনো জটিলতা আছে কিনা, আমি আপনাকে জানানোর চেষ্টা করব। অথবা যদি আপনি আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে ওই লেভেলের কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করব, যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কোনো রিস্ক থাকবে না বা ওই ধরনের কোনো মানে ঝুঁকি বা কোনো বিপজ্জনক কোনো একটা স্কলারশিপ আপনাকে প্রোভাইড করবে, ওই ধরনের কোনো স্কলারশিপ থাকবে না। আমি ওইটাকে অ্যাভয়েড করে ওই ধরনের স্কলারশিপগুলোকে স্কিপ করে আমি আপনাকে ইউনিভার্সিটির লিস্ট প্রোভাইড করব, যেগুলোতে আপনি শান্তি মতো পড়াশোনা করতে পারবেন। ওই ইউনিভার্সিটিগুলো নিয়েই আমরা কাজ করি। আমরা মূলত গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখলাম যে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপটা মোটামুটি বিপজ্জনক, যে বিশ্ববিদ্যালয়ের কন্ডিশনটা বিপজ্জনক, ওই বিশ্ববিদ্যালয় এবং ওই স্কলারশিপগুলোকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ শিক্ষার্থীদের স্বার্থেই আমরা কাজ করি, আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করি। এখন স্টুডেন্টরা যদি চীনে আসার পরে দেখা যাচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয় বা ওই কন্ডিশন নিয়ে সে স্যাটিসফাই না, অনেক বেশি সার্ভাইভ করতে হচ্ছে, সেখানে আবার নতুন করে নতুন শিক্ষার্থীকে সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন করানোর কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন কঠিন, যেখানে পড়ালেখা করাটা স্টুডেন্টরা সার্ভাইভ করছে, আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোকে স্কিপ করে দিয়েছি একবারে। দেওয়ার পরে আমরা খেয়াল করে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালোভাবে পড়ালেখা করছে, যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো ভেজাল ছাড়া পড়ালেখা করছে, শান্তিমতো, কন্ডিশন ইজি, স্কলারশিপটা নিরাপদ, ঝুঁকিপূর্ণ স্কলারশিপ না, ওই ধরনের ইউনিভার্সিটিগুলোকে পার্সোনালি আমরা লিস্টেড করেছি এবং লিস্টেড করে শুধুমাত্র ওই লিস্টেড ইজি কন্ডিশনের, সহজ কন্ডিশনের, ঝুঁকি মুক্ত যে স্কলারশিপগুলো আছে, ওই স্কলারশিপগুলো নিয়েই শুধুমাত্র আমরা কাজ করছি। তো যার কারণে আমাদের শিক্ষার্থী যারা অ্যাডমিশন নেবে, তারা যাতে চীনে আসার পরে সে নিজে যাতে একটা পড়ালেখার জন্য একটা ভালো পরিবেশ পায়, কন্ডিশন স্কলারশিপ এবং স্কলারশিপ যাতে ঝুঁকিমুক্ত থাকে, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওতে। তারপরেও যদি আজকের ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন, কনফিউশন থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে চেষ্টা করব আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।